আচ্ছা, আমরা আগের দিন অরবিটাল গুলা মেইনলি সেগুলার কিছু ভিডিও দেখছিলাম। তো অরবিট আর অরবিটাল নিয়ে আজকে আগে একটু কথাবার্তা বলবো। অরবিট হচ্ছে বা প্রধান শক্তি স্তর যেগুলা আমরা আগে আঁকতাম। আই মিন আগে নরমাল যখন ইলেকট্রন বিন্যাস করতাম তখন যেভাবে আঁকতাম, সেখানে আমরা অরবিট আঁকতাম অ্যাকচুয়ালি। আর কালকে নেক্সট মানে আরকি আগের ক্লাসে যেগুলা দেখছি সেগুলা ছিল হচ্ছে ওই অরবিটাল বিভিন্ন শেপের ছিল। তো আজকে আমরা ওই দেখবো যে অরবিটাল থেকে অরবিটটাকে কিভাবে অ্যাকচুয়ালি আঁকা হয়েছে বা অরবিট আর অরবিটালের মধ্যে সম্পর্কটা রিলেশনটা কিরকম। তো আসি অরবিট অরবিটাল। তো আমাদের একটা পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন কার্বনের যদি বলি যে এটা যদি কার্বন হয়, কার্বনের 6টা প্রোটন থাকে, তো বাইরে 6টা ইলেকট্রন, তো এখানে 2টা আর বাকি 4টা ইলেকট্রন এখানে। ওকে, দাঁড়া পোলাপানা আসতেছে। তো এই যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, এইটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো আমরা এগুলাকে আঁকতে চাচ্ছি। আগের দিন আমরা যেটা করছিলাম দেখছিলাম যে প্রথমে নিউক্লিয়াসের চারপাশে এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, মানে n=1। এনায়েত আসছিস, এত লেট করলি কেন? আর এটা হচ্ছে n=2। তো আবার আমরা দেখছিলাম যে 1 নাম্বার কক্ষপথে একটা উপশক্তি স্তর থাকে, সেটা হচ্ছে 1s। আবার 2 নাম্বার কক্ষপথে দুইটা উপশক্তি স্তর থাকে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। ওই 2p আবার 3টা ভাগে ভাগ। সেই 3টা ভাগ ছিল হচ্ছে এরকম করে লেখা যায়: 2px, 2py, 2pz। তো আমি অরবিট আর অরবিটাল গুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে সেটা নিয়ে একটু বলবো। আচ্ছা, যদি বাস্তব উদাহরণে আসি, সেটা হচ্ছে ধর আমার বাসা হচ্ছে এই উত্তর শাহজাহানপুরে থাকি আমি। তো এখন কেউ যদি আমাকে খোঁজ করতে আসে, তার কাছে যদি এই অ্যাড্রেসটা থাকে যে আমি উত্তর শাহজাহানপুরে থাকি, তাইলে সে আমাকে খুঁজে বের করার জন্য আ সে কি করবে, যদি শুধু জাস্ট এইটুকু ইনফরমেশন থাকে যে আমি উত্তর শাহজাহানপুরে থাকি, তাহলে সে ম্যাপের সহায়তা নেবে। তো ম্যাপে বা উত্তর শাহজাহানপুর এরিয়াটাকে আগে সে ফাইন্ড আউট করবে। তো উত্তর শাহজাহানপুর এরিয়াতে এসে ধর এটা হচ্ছে নর্থ শাহজাহানপুর এরিয়া। এখন এইখানে এসে আমাকে খুঁজে পাইতে হইলে সে যেহেতু আমার শুধু এইটুক ইনফরমেশনই জানে যে আমি নর্থ শাহজাহানপুরে থাকি, তো সে যখন এখানে আসলো, সে অ্যাকচুয়ালি একটা দ্বিমাত্রিক এরিয়ায় চলে আসছে। মানে সে আমি কোন বিল্ডিং এ থাকি, আমি কি আই মিন কয় তলায় থাকি সেগুলো সে জানে না। আই মিন সে স্পেসে আমার অবস্থানটা জানে না। সে শুধু জানে যে আমি এই এরিয়ায় থাকি। সে এরকম একটা দ্বিমাত্রিক এরিয়ার মধ্যে আমাকে খুঁজবে। তো এই নর্থ শাহজাহানপুর এরিয়ায় বা উত্তর শাহজাহানপুর এরিয়ায় এসে সে যদি কোনো একটা জায়গায় আমার জন্য ওয়েট করে, ধর সে এখানে আসলো, এখন এখানে আমাকে পাওয়ার সম্ভাবনা কতটুকু? আহ, এখানে আমার নর্থ শাহজাহানপুরের যে কোনো জায়গায় ওয়ালাইকুম আসসালাম, এত লেট করলি কেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই এলাকায় আমাকে যে পাওয়ার সম্ভাবনাটা, সেটা এইখানে সে আমাকে পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু সম্ভাবনা শূন্য না, আবার সম্ভাবনা খুব বেশিও না, সম্ভাবনা অল্প। আই মিন আমি যেহেতু নর্থ শাহজাহানপুরেও থাকি, আমি কোনো না কোনো মুহূর্তে ওখানে যেতেও পারি। সে যেখানে আসছে আমি ওখানে যেতেও পারি। তবে আমাকে পাওয়ার সম্ভাবনা খুব অল্প, কারণ আমি যদি এখনকার কথা বলি তো এখন আসলে সে আমাকে পাবে না, কারণ আমি এখন বাসায় আছি। কিন্তু আহ, আমি যে কোনো টাইমে যখন বের হব তখন যদি সে আসে, তখন সে আমাকে পাইতে পারে। তাইলে এইখানে আমাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে
5 থেকে 10%। তো আমরা যখন এই যে পরমাণুর ক্ষেত্রে অরবিটের কথা বলতেছি, আচ্ছা তার আগে আরেকটা ব্যাপার একটু বলে নিই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার অরবিট, এটা হচ্ছে আমার অরবিট। তার মানে আমার অরবিটটা হচ্ছে নর্থ শাহজাহানপুর। এটা একটা দ্বিমাত্রিক এরিয়া। ম্যাপে যদি দেখি, যেখানে আমাকে পাওয়া যাবে, কিন্তু যে কোনো এক জায়গায় আমাকে পাওয়ার সম্ভাবনা 5 থেকে 10%, 100% না। ওকে, আচ্ছা এইবার আসি, আমি আমার অ্যাড্রেসটা এইভাবে বলে দিলাম যে আমি নর্থ শাহজাহানপুরে এই 388 নাম্বার বাসায় 3 তলায় আছি, 3 তলায় থাকি আর কি। আমার ফ্ল্যাট নংও বলে দিলাম B2/2। তো এখন আমার সব অ্যাড্রেস যখন তার কাছে আছে, তো তখন সে যদি আমার বাসায় এসে আমাকে খোঁজ করে, তার মানে নর্থ শাহজাহানপুর এরিয়ায় ধর এই বিল্ডিং এ আমি থাকি এবং এই বিল্ডিং এ আমার বাসা হচ্ছে 3 তলায় আর কি। তো এখন কথা হচ্ছে, সে যদি এখন এইখানে আসে, আমি কিন্তু এখন ভূমি থেকে উপরে মানে স্পেসের মধ্যে আছে, তার মানে এটা একটা 3 ডাইমেনশন এরিয়া। তো এবার আমার অবস্থানটা একটা 3 ডাইমেনশনাল এরিয়ায়, এবং এখানে যদি সে আমাকে খুঁজতে আসে, এখন যদি আসে সে আমাকে পাচ্ছে। আবার কখনো কখনো আমি বাসার বাইরে যাই, তখন আমাকে নাও পাইতে পারে। তার মানে এখানেও সে আমাকে 100% পাবে এমন কোনো কথা নাই, তবে সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা আমার এখানে। তার মানে ও আমার বাসায় আমাকে পাবে, সেই পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 90 থেকে 95%। এখানে আমাকে পাওয়ার সম্ভাবনা বেশি, এবং এটা হচ্ছে আমার অরবিটাল, এইটা হচ্ছে আমার অরবিটাল। তাহলে পরমাণুর ক্ষেত্রেও ব্যাপারগুলো এরকম। তাইলে অরবিট হচ্ছে একটা দ্বিমাত্রিক জায়গা, নিউক্লিয়াসের চারদিকে একটা দ্বিমাত্রিক জায়গা। এই যেগুলো আঁকছি আমরা, এই নিউক্লিয়াসের চারপাশে একটা বৃত্ত আঁকছি, বৃত্তাকার কক্ষপথ আঁকছি, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল বৃত্তর, 2 ডাইমেনশনাল জিনিস। তো একটা এরিয়া আঁকছি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 5 থেকে 10%, সেটাকে আমরা বলবো অরবিট। তাহলে তোরা চাইলে সংজ্ঞাটা লিখে নিতে পারিস, নিউক্লিয়াসের চারপাশে অরবিটের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিমাত্রিক অঞ্চল জুড়ে, না বুঝতে পারলে বলিস, যে দ্বিমাত্রিক অঞ্চল জুড়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা 5 থেকে 10% বা অনেক অল্প, তাকে অরবিট বলে। সবার লেখা হইলে বলিস, না বুঝলে বলিস। কি? হ্যাঁ, আমি যেটা লিখছি সেটাই লিখবি, তোদের খাতায় লেখা থাকার কথা মানে আর কি। তোরা তো এই ক্লাসটা আগে পাইছিলি। ওকে, আর জিনিয়া লিখছিস নাকি? যারা লিখিস নাই তারা লিখেন। ওকে, এই অর্থির লেখা হয়েছে? ওকে, আচ্ছা। তাইলে আমরা এতদিন যা এঁকে আসছি, এতদিন পরমাণু আঁকতে যা এঁকে আসছি, সেগুলো সব অরবিট আঁকতাম, আমরা কখনো অরবিটাল আঁকি নাই। আচ্ছা, তো তার মানে অরবিটটা দেখতে কেমন হবে? অরবিট হচ্ছে বৃত্তাকার, এবং সে হচ্ছে দ্বিমাত্রিক, এবং সেখানে একটা ইলেকট্রনকে যদি আমি খুঁজতে যাই, ওই যে ওই একটা অবস্থা, মানে আমি একটা বিশাল এলাকা জুড়ে একটা ইলেকট্রনকে খুঁজতেছি, এবং সেটা 3 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল। তো তখন ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে, সেটা 5 থেকে 10% হবে, বাট পাওয়া যাবে, জিরো হবে না সম্ভাবনা। ওকে, আচ্ছা এবার আসি ওই অরবিটাল, যেমন ওই যে আমার ফ্ল্যাট, ওরকম
এর অরবিটালটা তাহলে কি হবে? অরবিটাল হবে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে, আগের দিন আমরা দেখছি বিভিন্ন শেপ, আমি আবার আঁকবো। নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক, এবার এই দ্বিমাত্রিক শব্দটা হয়ে যাবে ত্রিমাত্রিক, এই ত্রিমাত্রিক কক্ষ অঞ্চল জুড়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এখানে হয়ে যাবে 90 থেকে 95%। এখানে হয়ে যাবে 90 থেকে 95%, আর এটা হয়ে যাবে, তাকে অরবিটাল বলে। তো আগের সংজ্ঞাটা জাস্ট পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, তা তাকে অরবিটাল বলে। সবার লেখা হলে বলিস। হয়েছে রে? ওকে, তাহলে আমি একটু দেখাই যে কিভাবে আমরা অরবিটাল থেকে এই শেপটা আমরা কিভাবে নিয়ে আসলাম। অরবিটাল তো অ্যাকচুয়াল জিনিস, আই মিন পরমাণুর অ্যাকচুয়াল গঠন ওটাই, ওটা থেকে এটা আমরা কিভাবে নিয়ে আসলাম। তো আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো আমরা আগের দিন যেটা দেখছি, তো এই যে 1 নাম্বার কক্ষপথের মধ্যে তো আমরা এক পরমাণুর অরিজিনাল গঠনটা আঁকার চেষ্টা করি, যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এই কার্বন পরমাণু নিউক্লিয়াস। এর বাইরে দিয়ে প্রথমে একটা ফুটবল শেপের মতো অরবিটাল থাকে, সেটা ছিল 1s, আগের দিন আমরা দেখছিলাম। তো আমি সেটা আঁকার চেষ্টা করতেছি। এইটা হচ্ছে সেই, এটা কিন্তু বৃত্ত না, এটা একটা গোলক, হ্যাঁ, আমরা এটাকে গোলক হিসেবে কল্পনা করতেছি। এটা হচ্ছে 1s, আই মিন 1 নাম্বার কক্ষপথের যে উপস্তর বা অরবিটাল যাই বলি না কেন সেইটা। ওকে, এইবার 2 নাম্বার কক্ষপথ, সেটার মধ্যে আবার আরেকটা ফুটবল শেপের অরবিটাল থাকে, তো সেইটাকে আমি আঁকার চেষ্টা করতেছি। তার মানে এই গোলকটার বাইরে দিয়ে আরেকটা গোলক, এটা কিন্তু বৃত্ত না, গোলক, হ্যাঁ, এইটা হচ্ছে 2s। এটা হচ্ছে 2s। ওকে, এইবার তারপরে আরো 2p অরবিটাল ছিল, 2 নাম্বার কক্ষপথের 2টা উপস্তর ছিল, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তো পি এর আবার 3টা ভাগ ছিল। পি অরবিটাল গুলা দেখতে, এস অরবিটাল গুলা দেখতে গোলক আকৃতি ছিল, পি অরবিটাল গুলা দেখতে আহ ওই ডাম্বেল শেপ ছিল। তো এই 3টা ভাগ, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, পি এক্স পি ওয়াই পি জেড। তো সেটা আমি আঁকতেছি। একদম সবার সেন্টার এখানেই নিউক্লিয়াসই হবে। এই এটা হচ্ছে এই পুরা জায়গাটা 2px। আর আরেকটা ছিল, এইটা হচ্ছে 2py, এই পুরা জায়গাটাই। আর এইটা হচ্ছে 2pz, অথবা আমরা এটাকে 2px 2py এটারে 2pz বলতে পারি, সমস্যা নাই, একই কথা। ওকে, জাস্ট আমি আঁকাইলাম এরকম, ধর এটা হচ্ছে 2pz। সবার আঁকা হইলে বলিস। এই হইছে? আচ্ছা, তো এখন আসি, তাহলে এই যে আমরা যে 1 নাম্বার কক্ষপথে বলছিলাম 2টা ইলেকট্রন থাকে, এটা ছিল ওই উত্তর শাহজাহানপুর এরিয়া। ওকে, ওটা আমরা কিভাবে আসবো সেটা বের করতেছি, আর এখন হচ্ছে তার এক্সাক্ট পজিশন সেটা দেখাচ্ছি। তাইলে 1 নাম্বার কক্ষপথ যেটা ছিল, তার মধ্যে 2টা ইলেকট্রন, এই যে, তার মানে এই যে 1s, যেটা এই 1s এর মধ্যে 2টা ইলেকট্রন থাকবে, এই 1s এর মধ্যে 2টা ইলেকট্রন থাকবে, যেটা এই 2টা ইলেকট্রন এই পুরা জায়গার মধ্যে ওই গোলকটার মধ্যে ছোটাছুটি করতে পারবে। এই 1s এর মধ্যে যে 2টা ইলেকট্রন ওই গোলকটার মধ্যে ছোটাছুটি করতে পারবে, এটা হচ্ছে 1s অরবিটালের 2টা ইলেকট্রন। তারপরে এই যে 2 নাম্বার কক্ষপথে, এটার মধ্যে কোনটায় কয়টা করে ইলেকট্রন থাকবে সেটা আমি পরে বুঝাবো যে কিভাবে লিখতেছি, আপাতত বলে দিচ্ছি। সেটা হচ্ছে
দুইটা ইলেকট্রন থাকে 2s এর মধ্যে, 2s এর মধ্যে দুইটা ইলেকট্রন থাকে। তার মানে এই যে পরের গোলকটা, এই গোলকের মধ্যে দুইটা ইলেকট্রন ছোটাছুটি করবে এই পুরা জায়গায়। ওকে, এবং এই ইলেকট্রন দুইটা এখানেও আসতে পারবে, কারণ এই পুরা গোলকটা সেন্টার থেকে শুরু হয়েছে, সেন্টার থেকে এই পর্যন্ত। এই দুইটা ইলেকট্রন এই অনএস এর মধ্যেও যাইতে পারবে। অনএস এর যে দুইটা ইলেকট্রন তারা অনএস এর বাইরে বের হইতে পারবে না, কিন্তু 2s এর ইলেকট্রন গুলো অনএস এর ভিতরেও যাইতে পারবে, কারণ এই পুরা গোলকটার সেন্টার কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যেই। কথা কি বোঝা গেল? এই 2s এর ইলেকট্রন এই পুরা জায়গায়, এই সবুজ যে বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে সে ছোটাছুটি করতে পারবে। আচ্ছা, এইবার 2px, এই 2px এর মধ্যে একটা ইলেকট্রন থাকবে। কেন থাকবে সেটা পরে আসবো, আপাতত আমি লিখতেছি এই 2px এর মধ্যে একটা ইলেকট্রন থাকবে। এই একটা ইলেকট্রন এই পুরা জায়গার মধ্যে ছোটাছুটি করতে পারবে। তার মানে এই 2px এর ইলেকট্রনটা এই যে 2s এর বাইরেও যাইতে পারবে, 2s এর ভেতরে আসতে পারবে, 1s এর ভিতরে আসতে পারবে। তার সর্বোচ্চ বাইরে এই পর্যন্ত যাইতে পারবে দুই সাইডে। এরকম 2py, সেখানে একটা ইলেকট্রন থাকবে। এই যে চারটা ইলেকট্রন ছিল তো 2 নাম্বার কক্ষপথে, 2s এর মধ্যে দুইটা দিছি, 2px এ একটা দিছি, 2py এ আরেকটা দিচ্ছি, 2py এর মধ্যে আরেকটা ইলেকট্রন থাকবে। তো এটা সেই ইলেকট্রনটা, এটা এই বরাবর যাওয়া আসা করতে পারবে। আচ্ছা, এইবার আর হচ্ছে আরেকটা হচ্ছে 2pz, যেটা আপাতত জেড অরবিটালটা ফাঁকা থাকবে, আপাতত কার্বনের জন্য জেড অরবিটালটা ফাঁকা থাকবে। ওকে, যদি কার্বন না হয় অন্য পরমাণু আঁকতাম, এখানে আরো ইলেকট্রন আছে, যেমন ধর যদি আমরা নিয়ন আঁকতাম, নিয়নের বাইরে মানে 8টা থাকে, তো তখন সবগুলোর মধ্যেই দুইটা দুইটা করে থাকতো। আচ্ছা, আপাতত কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা এরকম। কেন, কোথায় আমি ওই যে একটা দিলাম কেন, এগুলা পরে আসতেছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি এই শেপটা থেকে এই শেপটা আনতে চাচ্ছি, এই শেপটা থেকে এই শেপটা আনতে চাচ্ছি। আমি বলছিলাম এইটা হচ্ছে তাদের এক্সাক্ট পজিশন। এই যে এখানে তাদের পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। এই ধর এই ইলেকট্রনটাকে এই 2px অরবিটালের মধ্যে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90 থেকে 95%। কারণ এটা হচ্ছে তার অরবিটাল, তার অরবিট কোনটা ছিল, তার অরবিট ছিল 2 নাম্বার কক্ষপথ। তার মানে আমি এখন তার একটা বাউন্ডারি আঁকবো, কারণ আমরা অরবিট দেখছিলাম একটা বাউন্ডারি, জাস্ট উত্তর শাহজাহানপুরের যে বাউন্ডারি ছিল সেটা ছিল অরবিট। তো আমি একটা বাউন্ডারি আঁকবো। তো বাউন্ডারিটা কিভাবে আঁকবো একটু খেয়াল কর। প্রথমে যে এস অরবিটাল, অনেস যেটা, ধরে এটা সেই এস অরবিটাল। আমি একটা গোলকের যদি বাউন্ডারি আঁকতে যাই, সেটা একটা বৃত্ত হবে। সবাই এটা বুঝছিস কিনা, একটা গোলকের বাউন্ডারি আঁকতে গেলে সেটা একটা বৃত্ত হবে, সার্কেল হবে। ওকে, তাইলে এটা হচ্ছে অনেস অরবিটাল। এর যা ব্যাসার্ধ, ঠিক সেই ব্যাসার্ধের এই যে এই বাউন্ডারিটা, এই অনেস, এই যে আমি কিন্তু এখানে বৃত্ত আঁকছি আর ওখানে বলছিলাম গোলক, মানে ওটা ছিল একটা ফুটবল, ওই ফুটবলটার একটা বাউন্ডারি দিয়ে দিছি, সেটা হচ্ছে এই বৃত্তটা। আই মিন এই বৃত্তের বাইরে এর ভিতরকার ইলেকট্রন গুলো যাইতে পারবে না। কথা বোঝা গেল? আচ্ছা, তার মানে এই অনেস এর বাউন্ডারিটা এখানে আঁকলাম, তার মানে অনেস ছিল একটা 3 ডাইমেনশনাল এরিয়া, অনেস এর বাউন্ডারিটা একটা 2 ডাইমেনশনাল এরিয়া, ওটা ছিল অরবিটাল, এটা হচ্ছে অরবিট। ওকে, আচ্ছা, এবার আমরা 2s 2px, মানে এরা তো সবগুলা একসাথে, মানে 2 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তর ছিল। তো এদের সবার বাউন্ডারি আমার একটা দিতে হবে, কারণ এই 2 নাম্বার কক্ষপথের মধ্যেই সবাই আছে। তাহলে দেখতো এবার বাউন্ডারিটা কোথায় হবে। আমরা একটু খেয়াল করি, ইলেকট্রন সর্বোচ্চ 2 নাম্বার কক্ষপথে যারা আছে তারা সর্বোচ্চ কত দূর যাওয়া আসা করতে পারে। দেখ, 2 নাম্বার কক্ষপথের অরবিটাল গুলা কি কি, এই 2s টা আছে, এই গোলকের বাউন্ডারি তো এই গোলকটাই, আর এইদিকে আবার 2px 2py 2pz এরা একটু এইদিকে ওইদিকে বাড়ানো। তার মানে 2 নাম্বার উপস্তর গুলাতে, আই মিন 2s 2p গুলাতে, এদের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে এরা সর্বোচ্চ কত দূরত্ব যাইতে পারবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এরকম একটা বাউন্ডারি রাখতে হবে। দেখ, এই যে 2 এর মধ্যে যত ইলেকট্রন আছে এরা সর্বোচ্চ এই দূরত্ব পর্যন্ত যাইতে পারে না, এই যে এইদিকে এই পর্যন্ত আসতে পারে ওইদিকে। বুঝা গেছে? এই সার্কেলটা হচ্ছে
জেড, হ্যাঁ হ্যাঁ, এরা একই শেপের। এই বাউন্ডারিটাই এখানে আঁকা হয়েছে, এই যে এটা 2 নাম্বার কক্ষপথ। একটু বোঝা গেল কি? ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা ছিল অনেসের বাউন্ডারি। আর 2s 2px এর মধ্যে যত ইলেকট্রন আছে তাদের বাউন্ডারিটা এইটা 2 নাম্বার কক্ষপথ। তার মানে আমরা এতদিন খাতায় যেসব পরমাণুর গঠন আঁকতাম আমরা শুধু বাউন্ডারিটা এঁকে দিতাম। কথা বোঝা গেল? অর্থে বুঝছিস? সাদিয়া বুঝছিস? জেনিয়া বুঝছিস? এনায়েত, এনায়েত বুঝছিস? আচ্ছা ওকে, রেসপন্স করে। আরে শুরুর থেকে ওরকম কিছুই বলি নাই, শুরুর থেকে কিছুই বলি নাই, আগের দিনের তুই আসার পর থেকেই শুরু করছি, সমস্যা নাই। তুই এইটুক বুঝছিস কিনা অরবিটার অরবিটাল কিভাবে আঁকলাম? আগের দিনের গুলো তো পাইছিলি, আমি আগের দিনেরটাই চিত্র আঁকছি, আগের দিন যা ভিডিও দেখাইছিলাম সেটার চিত্র আঁকছি। ওকে, তাইলে অরবিট আর অরবিটাল গুলাকে আমরা, তার মানে অরবিটাল থেকে অরবিট গুলা, তার মানে অরবিট দিয়ে আমরা অরিজিনাল শেপ জানতে পারতেছি না, অরবিটাল দিয়ে আমরা অরিজিনাল শেপটা জানতে পারতেছি। এবার আসি আরেকটু কিছু জিনিস ক্লিয়ার হই। বলছিলাম যে উম, তার মানে বোঝা যাচ্ছে এটা যেহেতু তার বাউন্ডারি, মানে এটা আমার ক্ষেত্রে যদি চিন্তা করি এটা আমার উত্তর শাহজাহানপুর এরিয়া, আর এগুলা হচ্ছে আমার এক্সাক্ট পজিশন আর কি। যদি হইতে পারে এটা আমার বিল্ডিং এর বুঝাচ্ছি অথবা এটা বুঝাচ্ছি, কিন্তু আমি তো উত্তর শাহজাহানপুর এরিয়ায় আছি, তার মানে আমি যে কোনো জায়গায় যাইতে পারি এর মধ্যে। এই ইলেকট্রন গুলাও যেমন এই যে 2px ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এই বরাবর বেশিরভাগ সময় মুভ করবে, বেশিরভাগ সময় সে এই জায়গাটায় থাকবে, কিন্তু সে কখনো কখনো এইখান থেকে এটাই যাইতে পারবে, এখান থেকে এটাই যাইতে পারবে। এগুলা নিয়ে আমরা সামনে কথা বলবো যে এদের শক্তি একই রকম, এই জন্য সে এই জায়গা থেকে এখানে আসতে পারবে। এবং আসার সময় দেখ ও যখন এখান দিয়ে এখানে আসবে, সেই যেই বাউন্ডারির মধ্যে জায়গাগুলো দিয়েও আসতেছে না, এই জায়গার মধ্যেও সে যাইতে পারতেছে, তাই না? তাইলে এই জায়গায় তাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আই মিন এটা আমার বাসা, আমি কিন্তু বাসার বাইরেও বের হচ্ছি, এই যে এই বাউন্ডারির মধ্যে, এটা হচ্ছে উত্তর শাহজাহানপুর এরিয়া, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এবং এইখানে যে ইলেকট্রনটা আছে সে কিন্তু এই যে এইখানেও যাইতে পারবে, কারণ সে এইখান থেকে এখানে যাবে এমন তো কোনো কথা নাই, এখান দিয়েও যাইতে পারবে। সোজা কথা, এই জায়গার মধ্যে যত ইলেকট্রন আছে এই 2 এর মধ্যে, এরা সবাই এই বাউন্ডারির মধ্যে যে কোনো সময় যে কোনো পজিশনে আসতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এই তাদের এই নির্দিষ্ট জায়গাগুলোর মধ্যে থাকবে। যেমন 2p এর ইলেকট্রনটা এই জায়গায় বেশিরভাগ সময় থাকবে, 2px এর ইলেকট্রনটা এই জায়গায় বেশিরভাগ সময় থাকবে, এজন্য এই সব জায়গায় তাদের পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কিন্তু এদের বাইরেও যে কোনো জায়গায় তাকে পাওয়া যাইতে পারে, জিরো বলতে পারবো না সম্ভাবনা, যখন সেই জায়গা থেকে ওখানে যাচ্ছে তখন আমি হয়তো তাকে পাইতে পারি। ব্যাপারগুলো ক্লিয়ার হইলো? হ্যাঁ, ওকে। তারপরে ধর এই যে আমি এই 2px এর, আচ্ছা ঠিক আছে শুরু করতেছি। তো আবার যেটা আমি বলতেছিলাম যে আহ, এই 2px এর ইলেকট্রন গুলা 2s এর মধ্যেও কিছু সময় পাবো আমি, কারণ এই যে 2px এর মধ্যে 2s এর একটা পোর্শন আছে, আবার 1s এরও একটা পোর্শন আছে, এরকম একটা ব্যাপার। তো 2 নাম্বার কক্ষপথের যে ইলেকট্রনের বাউন্ডারিটা দেওয়া, ওই বাউন্ডারির মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা, ওই বাউন্ডারির যে কোনো জায়গায় পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 5 থেকে 10%। তার মানে ওটা হচ্ছে ওই উত্তর শাহজাহানপুর এরিয়া বা অরবিট যেটা বলতেছিলাম, আর এটা হচ্ছে তার এক্সাক্ট অরবিটাল। তো সহজ কথায় যদি আমরা একটা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে অরবিটটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে দ্বিমাত্রিক এরিয়া, যেটা জাস্ট একটা বাউন্ডারি যেখানে ইলেকট্রন যে কোনো জায়গায়, ইলেকট্রন যে কোনো মুহূর্তে পাওয়ার সম্ভাবনাটা অনেক কম, 5 থেকে 10%। আর অরবিটাল হচ্ছে ইলেকট্রনের চারপাশে একটা 3 ডাইমেনশনাল এরিয়া, সরি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের জন্য একটা 3 ডাইমেনশনাল এরিয়া, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবুও সেটা 100% বলতেছি না, কারণ কিছু সময়ের জন্য সেইখান থেকে আবার অন্য জায়গায় স্থানান্তরের জন্য যাইতে পারে আর কি, এখান থেকে ওখানে এরকমও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে, বা ইলেকট্রন যেহেতু সব সময় মুভ করতে থাকে, এই জন্য আমি হুট করে একটা ইলেকট্রনকে একটা জায়গায় খুঁজতে গেলাম, ধর আমি এই 2px এর ইলেকট্রনটা এই জায়গায় মুভ করতেছে, তো আমি ওকে এইখানে এখন খুঁজতে গেলাম, আমি নাও পেতে পারি, ওখানে পাবো।
তো ব্যাপারটা এরকম যে আমি এই অরবিটালের মধ্যেও 100% তাকে পাবো এমন কোনো কথা নাই। আমি যেমন আমার বাসায় সবসময় যে আমি অ্যাভেলেবল থাকবো এটা নাও হইতে পারে। আমি বাইরে যাইতে পারি। তো এইখানেও 100% হবে না, বাট সবচেয়ে বেশি সম্ভাবনা এখানে ইলেকট্রনকে পাওয়ার সেটা হচ্ছে 90 থেকে 95%। তো এখন আমরা আসি এই অরবিটাল গুলোর মধ্যে যে ইলেকট্রন বিন্যাস আমরা করতে যাব। তো এই ইলেকট্রন বিন্যাসগুলো করার সময় আমরা কিছু নীতি মেনটেন করে, এই যে আমি কোথায় কয়টা ইলেকট্রন দিলাম এই জিনিসগুলো আমি কিভাবে ঠিক করব, এই জন্য কিছু রুল আছে। তো সেই রুলগুলো আমরা পড়বো। তো এখন আমরা পড়তে যাচ্ছি ইলেকট্রন বিন্যাসের নীতি। ওকে, একটু লিখে ফেলতে পারিস, আর যাদের লেখা আছে তো লেখা আছেই, ইলেকট্রন বিন্যাসের নীতি। মুসলাম এটা। ইলেকট্রন বিন্যাসের নীতি। তিনটা নীতি আছে। আমরা আমাদের মেইনলি দুইটাই লাগবে। যদিও যদিও আমি 3 নাম্বারটাও বলে দিব, কারণ সেটাও জানা থাকা দরকার। তো প্রথম যেটা সেটা হচ্ছে বিল্ডিং আপ রুল বলে, অথবা বিজ্ঞানীর নামটা হচ্ছে, প্রথম যে নীতিটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আউফ বাউ নীতি। তোদের বইয়ে এটাকে এই নাম দিয়ে লেখা নাই, লেখা আছে বিল্ডিং আপ রুল। বিল্ডিং আপ রুল। ওকে, তো এটা কি বলতিছে, এই যে আমরা দেখতেছি 1 নাম্বার কক্ষপথে অরবিটাল আছে, 2 নাম্বার কক্ষপথে কিছু অরবিটাল আছে, আবার 3 নাম্বার কক্ষপথে অরবিটাল আছে। এই যে অরবিটাল গুলোর মধ্যে যখন আমি ইলেকট্রন রাখতে যাব বা ইলেকট্রনকে বিন্যস্ত করতে যাব, তখন আমরা কখন কোথায় কয়টা করে ইলেকট্রন দিব, এইটার জন্য এই রুলটা। সেটা হচ্ছে, এই রুলটা যেটা বলতেছে সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন যখন প্রবেশ করবে, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় আর কি, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন, আচ্ছা এটাকে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল বলে, বা আউফবাউ নীতি, বা বিল্ডিং আপ রুল। এটা কি বলতেছে, আমি যখন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করব, তখন ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন গুলাকে প্রথমে আমার নিম্ন শক্তির অরবিটাল গুলাকে ফিল আপ করে তারপরে উপরের শক্তির অরবিটালে যাওয়া লাগবে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের রুল একটা। সবার লেখা হলে বলিস। লাবিবা কেমন আছিস? গুড। আচ্ছা, হ্যাঁ, এই অর্থে লেখা হয়েছে। হ্যাঁ, অর্থি লেখা হয়েছে তোর? আচ্ছা আচ্ছা, লেখ লেখ লেখ। কি বুঝি নাই।
আচ্ছা, তোর স্কুল খোলা নিয়ে চিন্তা করা লাগবে না, তোর পড়া দরকার পর। ওকে, তো আমরা এখন এই লেখা হয়েছে সবার? তো আমরা এখন কিভাবে বুঝবো যে কোন অরবিটালের শক্তির মান কত, এটা আমরা কিভাবে বুঝবো? তো এর জন্য যেটা বলা হয়েছে, তো আমরা একটা অরবিটালের যদি শক্তি হিসাব করতে যাই তো তখন কি করব? তো পরে যে একটা নোটের মতো করে লিখে রাখতে পারিস, এটা মুছলাম রে। ওকে, পরের কথাটা হচ্ছে, এই নোটটা হচ্ছে এই যে ইলেকট্রনের যে শক্তির মান বের করব, আমরা কিভাবে বের করব অরবিটালের শক্তির মান? এটা হচ্ছে অরবিটালের শক্তির ক্রম n প্লাস এল। ওই যে আমরা আগের দিন পড়ছিলাম n আর l, আবার বলবো সমস্যা নাই, n প্লাস l এর মান দ্বারা নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। আমরা দুইটা অরবিটালের n আর l এর মান যোগ করব, এইখান থেকে আমরা যার n প্লাস l এর মান বেশি হবে তার শক্তি তত বেশি হবে। সো পরের কথাটা হচ্ছে, যার বা যে অরবিটালের n প্লাস l এর মান বড় তার শক্তি বেশি। ওকে, এটা হচ্ছে 2 নম্বর কথা। এখন কথা হলো, কখনো কখনো আবার এরকম হইতে পারে n আর l এর মান, দুইটা অরবিটালের n আর l এর মান একই রকম হয়ে যেতে পারে। যদি এক হয়ে যায় তখন আমরা কি করব? যদি n প্লাস l, l এর মান একই হয়, একই হয়, তবে যে অরবিটালের বা যার n এর মান বড়, বড় তার শক্তি বেশি। এটুকু লেখা হইলে বলিস। 3টা কথা, একটা হচ্ছে দুইটা অরবিটালের আমরা শক্তির মান নির্ণয় করতে গিয়ে n প্লাস l এর মান ব্যবহার করব, আর যার n প্লাস l এর মান যত বেশি হবে তার শক্তি বেশি হবে। কখনো যদি দুইটা অরবিটালের n প্লাস l এর মান মিলে যায় তখন আমরা যার n এর মান বেশি তার শক্তি বেশি হিসেবে নিব। ওকে, তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। হয়েছে এইটুক লেখা সবার? সবার লেখা হয়েছে রে? জেনিয়া লেখা হয়েছে? ওকে, তাহলে উদাহরণ দিচ্ছি। ধর আমরা এরকম কয়েকটা অরবিটাল লিখতেছি, এটা হচ্ছে অরবিটাল লিখবো, আর n এর মান বের, n l, আর এখানে হচ্ছে n প্লাস l। তো ধর কয়েকটা লিখতেছি আমি, 2p, আচ্ছা 3d, ফার্স্টে 3d, ধর 3d অরবিটাল, আর হচ্ছে 2p অরবিটাল। এই সবগুলোর মধ্যে আমরা শক্তির যাচ করব যে কাদের শক্তি বেশি। এরকম ধর 4f, ইচ্ছা মতো কয়েকটা নেওয়া যায়, 5s, 3p। তো এগুলার মধ্যে আমরা ক্রম অনুযায়ী সাজাইতে চাই যে কার শক্তি বেশি হবে, কার শক্তি কম হবে, আই মিন কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো 3d, এইটার n এর মান কত? n এর মান হচ্ছে এই যে 3। আগের দিন আমরা দেখছিলাম যে একটা অরবিটালের n এর মানটা সবসময় যদি এই সামনের যে ইয়াটা থাকে, সংখ্যাটা থাকে, সেটাই হয় হচ্ছে তার অরবিট নাম্বার। তো হচ্ছে n এর মান হচ্ছে 3, 3d অরবিটালের জন্য n এর মান 3। আর আগের দিন আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে এল এর মান যখন 0 হয়, এরকম ছিল, এল এর মান যখন 0 তখন সেটা এস বুঝায়, এল এর মান যখন 1 তখন সেটা পি বুঝায়, 2 হইলে ডি, 2 হইলে ডি, আর 3 হইলে এফ। এটা আমরা আগের দিন জানতাম।
ওকে, তাহলে এখানে ডি যেহেতু ডি মানে এটার জন্য এল এর মান 2, তাইলে দুইটার এন প্লাস এল, দুইটার এন প্লাস এল সেটাকে যদি একসাথে করি সেটা আসতেছে 5। একইভাবে 2p, এইটার জন্য এন এর মান 2, পি এর জন্য এন এর মান এল এর মান হচ্ছে 1, কেউ না বুঝলে বলিস। এখানে এন প্লাস এল আসতেছে 3। একইভাবে 4f, এটার জন্য এন এর মান হচ্ছে 4, এফ এর জন্য এল এর মান হচ্ছে 3, তো এই দুইটা যোগ করলে আসতেছে 7। 4s, এন এর মান 4, এস হচ্ছে 0, তার মানে এটা আসতেছে 4। 3p, 3, পি এর জন্য 2, এটা আসতেছে 5। তো আমরা এখন এটাকে ক্রম অনুযায়ী সাজাই যে কে আগে হবে কে পরে হবে। ওয়ালাইকুম আসসালাম। মানে সর্বনিম্ন শক্তি থেকে সর্বোচ্চ শক্তি আকারে লিখবো, যে সবচেয়ে নিচের শক্তি কার, সবগুলোর মধ্যে আগে এন প্লাস এল এর মান দেখি। সরি, এইটা এখানে একটু ভুল করছি বোধহয়। পি এর জন্য এটা অন হবে, সরি 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 সরি, পি এর জন্য অন হবে, এটা হবে 4। আচ্ছা, সবচেয়ে ছোট এন প্লাস এল এর মান কোনটা এখানে, এই সবগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে এই 2p অরবিটালটা হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তি স্তর, মানে নিম্ন শক্তির, তো এটাকে আমি 1 নাম্বার দিলাম। তারপর হচ্ছে 4 আছে 2টা, তো আমরা বলছিলাম যদি এন প্লাস এল মিলে যায় তখন আমরা এন এর মান দেখব, যার এন এর মান বেশি তার শক্তি বেশি। তো এই দুইটার এন প্লাস এল সেম, তো এন এর মান দেখলে এই 4s এর শক্তিটা 3pর তুলনায় বেশি, তার মানে আমরা যেহেতু নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে সাজাচ্ছি, একে 2 নাম্বারে রাখতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়েট কর। আর এটাকে 3 নাম্বারে রাখতেছি। ওকে, কেউ না বুঝলে বলিস। এনায়েত বুঝছিস? এনায়েত বুঝছিস নাকি? ওকে, হ্যাঁ বল। নতুন করে তোলার কি আছে, তুই ওইটা কেটে 4 লেখ, মানে আমি ওই ভুল লিখছিলাম, এখানে পি এর মানটা তো 1 হওয়ার কথা। ওকে, তো যখন দুইটা এন প্লাস এল এর মান মিলে যাবে তখন আমরা এন এর মান দেখে কার শক্তি বেশি কার শক্তি কম সেটা নির্ণয় করব। আচ্ছা, এরপর আসি 4f, এন এর মান 4, মানে আর কি, আচ্ছা, বাকি পরের মানটা দেখি, তো 3, 4, এরপরে 5, তার মানে পরবর্তী এন প্লাস এল বেশি হচ্ছে এই 3d-র, তার মানে এইটা 1, এটা 2, এটা 3, এটা হবে 4 নাম্বারে শক্তির ক্রম অনুযায়ী নিম্ন থেকে উচ্চ ক্রমে যদি সাজাই। আর এটা সবচেয়ে বেশি এন প্লাস এল, তো এর শক্তি সবচেয়ে বেশি, এটা হবে 5 নাম্বারে। তো সবাইকে যদি আমি এখন একসাথে ক্রম অনুযায়ী সাজাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে: 2pর শক্তি সবচেয়ে কম এই 5টার মধ্যে, তারপরে হচ্ছে 3p, এরপরে শক্তি বেশি হচ্ছে 3p, মানে 2pর তুলনায় 3p শক্তি বেশি, তারপর হচ্ছে 4s, তারপরে হচ্ছে 3d, অ্যান্ড ফাইনালি হচ্ছে 4f। এরকম যে কোনো অরবিটাল দিয়ে আমাদের বের করতে বলতে পারে যে শক্তির ক্রম কেমন হবে। ওকে, তো আজকের জন্য তোদের যেটা লাস্ট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে, তাহলে এরকম সবগুলো অরবিটালের আমাদের এন প্লাস এল হিসাব করে করে বের করে দেখার দরকার নেই, আমরা একটা আহ ছন্দ মুখস্থ করে ফেলবো, সেইটা দিয়ে আমরা যে কোনো অরবিটালের শক্তিটা যে কোনো মুহূর্তে হিসাব না করে বের করে ফেলতে পারবো। তো আমি ছন্দটা লিখে দিচ্ছি। আমরা ওই যতগুলো অরবিটাল আছে সেগুলোকে ইলেকট্রন বিন্যাস করতে যা যা লাগবে, তো আমরা এটাকে এভাবে শিখবো। এই এস এস আমি যেভাবে লিখতেছি এভাবেই, পি এস, পি এস, হ্যাঁ, তারপর হচ্ছে ডিপিএস, 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 আর ফাইনালি হচ্ছে এফডি,
পিএস। এর চেয়ে বেশি দরকার হয় না, এইটুক হইলেই হয়। তো আমি এখন এইটার এভাবে আমরা মনে রাখতে পারবো কোন অরবিটালের একটা ক্রম লিখে দিচ্ছি, সেটা অনুযায়ী কোন অরবিটালের শক্তি কেমন। আচ্ছা, তো এইটার জন্য ফার্স্ট আমরা এভাবে লিখে নিলাম এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস। তো এবার নাম্বারিং গুলা কিভাবে বসাবো? এস শুরু হয় 1 নাম্বার দিয়ে, আই মিন 1 নাম্বার কক্ষপথে এস উপস্তর আছে, তো এস শুরু হবে 1 দিয়ে, 1 2 3 4 5 6 7। আমরা চাইলে আরেকটা এফডিপিএস ওখানে অ্যাড করতে পারি। আমরা চাইলে আরেকটা এফডিপিএস ওখানে অ্যাড করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে 8। ওকে, এবার আসি পি। পি অরবিটাল শুরু হয় 2 নাম্বার কক্ষপথ থেকে, সো পি শুরু হবে 2 দিয়ে, পি শুরু হবে 2 দিয়ে, দ্বারা 2 3 4 5 6 7। ওকে, তারপর হচ্ছে ডি শুরু হয় 3 নাম্বার কক্ষপথ থেকে, সো এই 3 4 5 6। আর এফ শুরু হয় 4 নাম্বার কক্ষপথ থেকে, সো এই এখানে 4F। এইবার আমাদের জাস্ট খালি কোনটার চেয়ে কোনটা শক্তি বেশি, এই ও সরি, এটাকে আমি 4 দিয়ে ফেলছি, এটা 5, সরি সরি, এটা 4 এটা 5। এই আমরা এই ছন্দটা মনে রাখলে অরবিটাল গুলার শক্তি এভাবে ইজিলি বের করে ফেলতে পারবো। আর আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে খুব বেশি দরকার হয় না, আমাদের এই যে এই পর্যন্ত যা আমাদের মোটামুটি ইলেকট্রন বিন্যাস দরকার হয়, এই যে 3D এই মধ্যেই শেষ হয়ে যায়, মানে যেগুলো আমাদের বেশি দরকার হয়। তো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্রম, আই মিন যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব অরবিটাল গুলোর শক্তির ক্রম আর কি। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, কালকে আমরা মানে নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো দেখবো, বাকি নীতিগুলা দেখবো। আচ্ছা, কালকে কালকে কি তোরা আচ্ছা দাঁড়া, আমি আগে স্ক্রিন রেকর্ডারটা অফ করে নেই, তারপরে কথা বলতেছি।